আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা পড়ব প্রখ্যাত লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস 'জনম জনম' এর চতুর্থ অংশ। আশা করছি সাথী থাকবেন। ১৪ ভাদ্র মাসের শুরুতে অরু এসে উপস্থিত, হাতে একটা সুটকেস। তাকে নিয়ে এসেছে সদ্য গোঁফ ওঠা মুখচোরা ধরনের এক ছেলে। ভীতু চাহনি, একবারও মাথা উঁচু করে তাকাচ্ছে না। সুটকেস নামিয়ে রেখে সে উধাও হয়ে গেল। মিনু বললেন, ব্যাপার কি রে? অরু মরা কান্না জুড়ে দিল। কান্নার ফাঁকে ফাঁকে ভাঙা ভাঙা কথা থেকে যা জানা গেল তা হচ্ছে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে পালিয়ে এসেছে। যে তাকে পৌঁছে দিয়েছে তার নাম সাইদ। কলেজে আই কম পড়ে, পাশের বাড়িতে লজিং থাকে। মিনু কঠিন গলায় বললেন, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? পেটে 6 মাসের বাচ্চা নিয়ে পালিয়ে চলে এলি, তার আগে বিষ খেয়ে মরতে পারলি না? বাজারে বিষ পাওয়া যায় না? অরু শুকনো গলায় বলল, সবকিছু না শুনে তুমি কথা বললে? বেশ, বিষ এনে দাও, আমি খাবো। সময় তো শেষ হয়ে যায়নি। জালালউদ্দিন বললেন, কি শুরু করলে মিনু? মেয়েটা একটু ঠান্ডা হোক, সব আগে শুনি, না শুনে বকাঝকা। মিনু ঝাঁঝিয়ে উঠলেন, সবকিছুর মধ্যে কথা বলবে না। কথা শোনাশুনির এখানে কি আছে? বোকার বেহদ্দ মেয়ে, পেটে 6 মাসের বাচ্চা নিয়ে চলে এসেছে, কি সর্বনাশের কথা। জালালউদ্দিন বললেন, একটা ব্যবস্থা হবেই, এত চিন্তার কি? বিপদ দেবার মালিক যিনি, বিপদ ত্রাণ করারও মালিক তিনি। তুমি মেয়েটাকে 1 কাপ গরম চা দাও, মুড়ি থাকলে তেল দিয়ে মেখে দাও। অরুমা, তুই আমার কাছে আয়, ঘটনা কি শুনি। মিনু বললেন, তোমাকে কোনো ঘটনা শুনতে হবে না। তিনি মেনে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তীক্ষ্ণ গলায় বললেন, এখন কি হয়েছে বল। তোর এত বড় সাহস কেন হলো শুনি? অরু কিছুই বলল না। মাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। সমস্ত দিনেও এই কান্না থামলো না। তিথি এলো 4টার দিকে। তিথিকে দেখে অরুর কান্না আরো বেড়ে গেল। জালালউদ্দিন বললেন, মেয়েটা কিছু খায়নি। তিথিমা, দেখ তো কিছু খাওয়াতে পারিস কিনা। বিরাট সমস্যা হয়ে গেল। বেশি কান্না ভালো না, চোখের ক্ষতি হয়। হিরু এলো সন্ধ্যার আগে। সে কিছু না শুনে লাফঝাপ দিতে লাগলো। দুলাভাই বলে রিয়াদ করব না, চটি জুতো দিয়ে পিটিয়ে চামড়া ঢিলে করে দেবো, সব কটা দাঁত খুলে ফেলবো। শালাকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত বাঁধাই করতে হবে। তিথি এসে ধমক দিয়ে হিরুকে থামালো এবং বুঝিয়ে সুঝিয়ে টেলিগ্রাম করতে পাঠালো। টেলিগ্রাম করা হবে আব্দুল মতিনকে। সেখানে লেখা থাকবে, অরু এখানে আছে, চিন্তার কোনো কারণ নেই। হিরু টেলিগ্রাম করে টাকা নষ্ট করার তেমন কোনো প্রয়োজন অনুভব করলো না। বললে হবে টেলিগ্রাম করা হয়েছে। চিঠি যদি মিস হতে পারে তাহলে টেলিগ্রাম হতে পারে। বর্তমানে হাত একেবারেই খালি। টেলিগ্রাম উপলক্ষে পাওয়া 20 টাকার নোটটা কাজে লাগবে। হিরু চলে এলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এনার মা 4 দিন হলো হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশিরভাগ সময় রাতে এনা তার সঙ্গে থাকে। ভাগ্য ভালো হলে আজও হয়তো সে আছে। অবশ্যই হাসপাতালে গিয়েও লাভ হবে না। ভদ্রমহিলার এখন তখন অবস্থা, সারাক্ষণই নাকে অক্সিজেনের নল ফিট করা। মাকে এ অবস্থায় ফেলে মেয়ে নিশ্চয়ই তার সাথে বকবক করবে না, তবু চেষ্টা করতে দোষ নেই। ফিমেল ওয়ার্ডের দোতলায় জানালা ঘেঁষে এনার মার বেড। ফিমেল ওয়ার্ডে যাবার ব্যাপারে খানিকটা কড়াকড়ি আছে। হিরুর তেমন কোনো সমস্যা হলো না। কলাপসিবল গেটের দারোয়ানকে কাঁদো কাঁদো গলায় বলল, ভাই, আমার মা এসেছে হাসপাতালে, মারা গেছেন, এরকম সংবাদ পেয়েছি, একটু যদি কাইন্ডলি। হাসপাতালের লোকজনও মৃত্যুর খবরে বিচলিত হয়। দারোয়ান তাকে ছেড়ে দিল। হিরু চলে এলো দোতলায়। আশ্চর্য ব্যাপার, এনা বারান্দাতে আছে, রেলিংয়ে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কাঁদছে নাকি? তার মার কি ভালো মন্দ কিছু হয়ে গেল? তেমন কিছু হলে চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলার কথা। হাসপাতালে বোধহয় সেরকম করার কিছু নিয়ম নেই। এনা এনা চমকে তাকালো, বিরক্ত গলায় বলল, আবার হাসপাতালে এসেছেন? পরশুদিন না বললাম হাসপাতালে আসবেন না? তোমার কাছে তো আসেনি। আমার এক ক্লোজ ফ্রেন্ড ইমতিয়াজ, বেটার হঠাৎ পেট ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস ফাইটিস হবে, হাসপাতালে নিয়ে এসেছে। বেটার এখন অপারেশন হচ্ছে, অপারেশন হওয়া পর্যন্ত থাকতে হবেই। কাজেই ভাবলাম খোঁজ খবর নিয়ে যাই। তোমার মা, তার মানে বলতে গেলে তো আমারও মা। আপনার মা হবে কেন? কি উল্টাপাল্টা কথা বলেন, এসব আর বলবেন না, রাগে গা জ্বলে যায়। উনি আছেন কেমন? তাতে আপনার কি? মার খোঁজ করতে তো আপনি আসেননি। তোমার মার খোঁজে আসেনি? তাহলে এলাম কেন? এসেছেন আমাকে বিরক্ত করতে। হিরু অতি দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলল। নিচু গলায় বলল, এখানে সিগারেট খাওয়া যায় না? না, খাওয়া যায় না। আপনি এখন চলে যান। তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? মা ঘুমোচ্ছে, তাই দাঁড়িয়ে আছি। তুমি ঘুমাও কোথায়? ঘুমাবো আবার কোথায়? এখানে কেউ কি আমার জন্য বিছানা করে রেখেছে? সারা রাত জেগে থাকো? অনেকে বারান্দায় চাদর পেতে ঘুমাই, আমি পারি না, ঘেন্না লাগে। বলতে বলতেই এনা হাই তুলল। বেচারির শরীর খারাপ হয়ে গেছে, ভেজা ভেজা চোখ, মুখ শুকিয়ে কেমন হয়ে গেছে।
হিরোর মনটা মায়ায় ভরে গেল। সে কোমল গলায় বলল, চা খাবে? কি সব কথাবার্তা আপনার? এখানে চা পাবো কোথায়? এটা কি রেস্টুরেন্ট? হাসপাতালের গেটের ভেতর এক বুড়ো চা বিক্রি করছে। চা খেলে তোমার রাত জাগতে সুবিধা হবে। চলো না, এক কাপ চা খেলে আপনি চলে যাবেন। চলে যাব না তো কি? আমার ওই ফ্রেন্ডের অপারেশনের কি হলো খোঁজ খবর করে বাসায় যেতে হবে। বিরাট সমস্যা বাসায়। আমার বড় বোন পালিয়ে চলে এসেছে। হেভি ক্রাইং হচ্ছে। আপনার বাসাটা তো অদ্ভুত। সবসময় কেউ পালিয়ে যাচ্ছে, কেউ পালিয়ে আসছে। হিরু এর উত্তর দিল না। তার বড় ভালো লাগছে রাতের বেলায় এনাকে পাশে নিয়ে চা খাওয়া। এত আনন্দ সে রাখবে কোথায়? মেয়েটা যে তার দিকে কিরকম উইক, এ ঘটনায় তাও প্রমাণ হয়ে যাচ্ছে। এক কথায় চা খেতে চলল। এদিকে তার মার এখন তখন অবস্থা। মুখে অবশ্যই এ মেয়ে সারাক্ষণ উল্টো কথা বলছে। তা বলুক, এটাই মেয়ে ছেলের ধর্ম। সোজা কথা সোজাভাবে বললে আর মেয়ে ছেলে রইল কোথায়? চায়ে চুমুক দিয়ে এনা বলল, চাটা তো ভালো। হিরু দরাজ গলায় বলল, ভালো লাগলে আরেক কাপ খাও। এনা হেসে ফেলল। এত সুন্দর লাগলো মেয়েটার হাসি মুখ। আজ আবার শাড়ি পরেছে, ছাপা শাড়ি, পরীর মতো লাগছে দেখতে। আল্লাহ তাআলা মেয়েগুলোকে এত সুন্দর করে পাঠিয়েছেন কেন কে জানে। মেয়েদের সবই সুন্দর, এরা রাগ করলেও ভালো লাগে। এনার মুখ থেকে ভালোবাসার একটা কথা শুনতে ইচ্ছা করে। এনা, বলুন কি বলবেন? আমি নিজে চায়ের দোকান দিচ্ছি, ভেরি সুন। খুব ভালো। নাম একটা মনে মনে ঠিক করে রেখেছি, এখনো ফাইনাল করিনি। নাম হচ্ছে এনা টি স্টল। এনা চায়ের চুমুক দিয়েছিল, হঠাৎ হেসে যাওয়ায় বিষম খেলো। হিরু অপ্রস্তুত গলায় বলল, হাসির কি হলো? কিছু হয়নি, এমনি হাসছে। পীর সাহেবের কথা মতো দিচ্ছি। পীর সাহেব বলে দিলেন? চায়ের দোকান দিতে বললেন? হুম। পীর সাহেবের কথা ছাড়া আপনি কিছুই করেন না? না। তাহলে ওনার কাছে একদিন আমি যাব। হিরু উৎসাহিত হয়ে উঠল। উৎসাহটা প্রকাশ করলো না। মেয়েটা ঠাট্টা করছে কিনা বুঝতে পারলো না। ঠাট্টা হওয়ারই সম্ভাবনা। ওনার কাছে সিগারেটের প্যাকেট নিয়ে যেতে হবে, তাই না? হুম। উনি টাকা পয়সা নেন না। টাকা পয়সা ওনার কাছে তেজপাতা। দিনে ক প্যাকেট সিগারেট পান? অনেক, 30, 40, 50। একটা মানুষ এত সিগারেট খেতে পারে? হিরু সাবধান হয়ে গেল। প্রশ্ন কোন দিকে যাচ্ছে বুঝতে পারল না। এই মেয়ে বড়ই ধুরন্ধর। এই মেয়েটিকে বিয়ে করলে জীবনটা শেষ হয়ে যাবে। এনা বলল, আপনার পীর সাহেব এসব সিগারেট বাজারে বেচে দেয়। এখন বুঝলেন ব্যাপারটা? 50 প্যাকেট সিগারেট একটা লোক খেতে পারে না, তাই না? পীর ফকির সম্পর্কে সাবধানে কথা বলবে না। কখন ফট করে বদদোয়া লেগে যাবে। লাগুক। এনা চায়ের কাপ নামিয়ে রাখলো। হিরুর বুক ছ্যাদ করে উঠল। এখন নিশ্চয় চলে যাবে। ইস, আরো খানিকক্ষণ যদি আটকে রাখা যেত। এনা গেল না, দাঁড়িয়ে রইল। তারও সম্ভবত রুগ্ন মায়ের পাশে সারাক্ষণ থাকতে ভালো লাগে না। আপনার চায়ের দোকান কবে স্টার্ট হচ্ছে? শিগগিরই। ক্যাপিটালের অভাবে আটকা পড়ে আছে। 1000-5 টাকা পেলেই ধা করে বেরিয়ে পড়তাম। টাকা জোগাড় হচ্ছে না। হয়ে যাবে, পীর সাহেব বলে দিয়েছেন, ওই নিয়ে চিন্তা করি না। আপনি এত বোকা কেন? হিরু আহত চোখে তাকিয়ে রইল। রাগ হবার কথা, কিন্তু লাগছে না। মনটা খারাপ হয়ে গেছে। চোখে পানি এসে যাচ্ছে। এনা বোধহয় ব্যাপারটা টের পেল। সে কোমল গলায় বলল, আরেক কাপ চা খাবো। হিরুর মন খারাপের ভাবটা সঙ্গে সঙ্গে কেটে গেল। সে মনে মনে বলল, অসাধারণ। এই মেয়ে পাশে থাকলে চোখ বন্ধ করে সমুদ্রে ঝাঁপ দেওয়া যায়। বাঘের মুখের ভেতর মাথা ঢুকিয়ে দেওয়া যায়। এনা চায়ে চুমুক দিয়ে বলল, আপনাকে একটা কথা বলবো। কি কথা? আমার বিয়ে হয়ে যাচ্ছে। কি বলছো এসব? মার খুব ইচ্ছা, মরবার আগে মেয়ের বিয়ে দেখতে চাই। তোমার বড় বোনের তো বিয়ে হয়নি। ওর সম্বন্ধ আসে না, আমার এসেছে। ছেলে আরব বাংলাদেশ ব্যাংকে কাজ করে, অফিসার, বড় অফিসার। আগে একটা বিয়ে করেছিল, বউ মরে গেছে। ছেলেপুলে কিছু নেই। এসব পাগলামি চিন্তা একদম করবে না। স্টপ, কমপ্লিট স্টপ। এনা তরল গলায় বলল, কষ্ট করতে ভালো লাগে না। বড় লোকের বউ হতে ইচ্ছা করে। রোজ গাড়ি করে ঘুরবো। ঠাট্টা করছো তাই না? ঠাট্টা ভাবলে ঠাট্টা। আমি এখন যাচ্ছি। মার বোধহয় ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে আমাকে না দেখতে পেলে পাগলের মতো হয়ে যায়। বিয়ের ব্যাপারটা ঠাট্টা না সত্যি? ঠাট্টা ভাবলে ঠাট্টা, সত্যি ভাবলে সত্যি। এনা চায়ের কাপ নামিয়ে রেখে শাড়ির আঁচলে ঠোঁট মুছল। হিরুর দিকে না তাকিয়ে বলল, যাই। হিরু কিছু বলতে পারল না। তার মনে হলো সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। যতটা বাতাস তার 2 ফুসফুসের জন্য দরকার, ততটা বাতাস এখানে নেই। চায়ের বুড়ো দোকানদারের সামনে হিরু দাঁড়িয়ে রইল, নড়ল না। তার কেবলই মনে হচ্ছে এক্ষুনি এনা নেমে আসবে, বলবে, আপনার সঙ্গে তামাশা করছিলাম, আপনি এমন বোকা কেন? মেয়েদের কোনো কথাই চট করে বিশ্বাস করতে নেই, বুঝলেন সাহেব? 1 ঘন্টা পার হলো, এনা নামলো না। হিরুর মনে হলো নির্ঘাত মার ঘুম ভেঙে গেছে। মাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে তারপর নামবে। অপেক্ষা করতে করতে রাত 11টা বাজলো। এনা নামলো না। চায়ের দোকানদার একসময় বলল, আর কত চা খাইবেন? বাড়ির যান। চা বেশি খাওয়া ঠিক না। ভাইজান, আপনার চা হয়েছে 13টা, আপনার 11টা, আবার 2টা, 13 টাকা পাওনা। হিরু টাকা বের করে দিল। হাসপাতালের গেট পার হয়ে
খোলা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন রিক্সাওয়ালা বলল, স্যার ভাড়া যাবেন? সে বিনা বাক্য ব্যয়ে রিক্সায় উঠে বসলো। পরক্ষণে নরম গলায় বলল, না আমি যাব না। ভাই আপনি কিছু মনে করবেন না, এক্সকিউজ করে দেন। রিকশায় উঠেই তার মনে হয়েছে এনা নেমে এসে তাকে না দেখে ফিরে যাচ্ছে। তার চেয়েও বড় কথা, এনার মার যদি এই রাতে ভালো মন্দ কিছু হয় তাহলে তো বেচারির বিরাট প্রবলেমে পড়বে। এনা তাকে যাই বলুক, রাতটা তার থেকে যাওয়াই উচিত। হিরু দ্বিতীয়বার ফিমেল ওয়ার্ডে ঢুকতে পারল না। কলাপসিবল গেট অবশ্য খোলা, দুজন দারোয়ান সেখানে বসে আছে। তারা পাস না দেখে কাউকে ছাড়বে না। রেসিডেন্ট ফিজিশিয়ান ডিউটিতে আছেন, তিনি খুবই কড়া লোক। পাস ছাড়া কাউকে দেখলে তাদের নাকি চাকরি চলে যাবে। হিরু রাত 1টার দিকে হেঁটে হেঁটে বাড়ি ফিরল। সারা পথ প্রতিজ্ঞা করতে করতে এলো, এই জীবনে মেয়ে ছেলের সঙ্গে সে কোনোদিন কথা বলবে না। মেয়ে ছেলের সঙ্গে কথা বলার চেয়ে কাঁচা গু খাওয়া ভালো। অরু বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে বসলো। ঠান্ডা হাওয়া দিচ্ছে। অরুর চোখ আবার ভিজে উঠতে শুরু করলো। বড় খারাপ লাগছে। সুমনের জন্য বুকের মাঝখানে সন্ধ্যা থেকেই যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা এখন তীব্র হয়ে তাকে অভিভূত করে দিচ্ছে। সুমনের বয়স 3। এই বয়সে সে সব কথা বলতে পারে। 3টা ছড়া জানে। তালগাছ ছড়াটা বলার সময় কেমন যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে। পুরো ছড়াটা সে এক পায়ে দাঁড়িয়ে বলতে চেষ্টা করে। শেষ পর্যন্ত অবশ্য পারে না, ধূপ করে পড়ে যায়। তখন ছলছল চোখে বলে, আম্মা তালগাছ ব্যথা দেয়। অরুকে তখন বলতে হয়, আহারে ময়না সোনা। দিনের মধ্যে কতবার যে ধূপ করে এসে তার কোলে বসবে, মিষ্টি মিষ্টি গলায় বলবে, আদর খাও আম্মা, আদর খাও। তখন অরুকে হামহুম করে আদর খাওয়ার ভঙ্গি করতে হয়, আর হেসে লুটুপুটি খায় সুমন। হাসির মধ্যে সুমন বলে, আরো আদর খাও আম্মা, আরো খাও। তুমি বড়ই বিরক্ত করছো সোনামণি, এখন যাও খেলা করো। না আম্মা, তুমি আদর খাও। সুমনের ছোট হলো রিমন, বয়স 1.5 বছর। এমন শান্ত বাচ্চা এ পৃথিবীতে আর জন্মেছে বলে অরুর মনে হয় না। খিদে পেলেও কাঁদবে না, মুখে চুকচুক শব্দ করতে থাকবে। একবার খাইয়ে দিলে হাত পা এলিয়ে ঘুমোবে কিংবা নিজের মনে খেলা করবে। বিছানায় 4 জনের একসঙ্গে জায়গা হয় না। সুমন ঘুমান তার দাদির সঙ্গে। রাতের বেলা চুপি চুপি উঠে এসে অরুর পায়ের কাছে গুটিসুটি মেরে পড়ে থাকে। 1 দিন 2 দিন না, এই কাণ্ড হয় রোজ রাতে। আজ বেচারা কার সঙ্গে ঘুমিয়েছে? ঘুম ভেঙে সে কি অরুকে খুঁজছে না? অরুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিথি এসে অরুর সামনে দাঁড়ালো, কোমল গলায় বলল, আপা। অরু চোখ তুলে তাকালো, কিছু বলল না। সে কান্না থামাতে চেষ্টা করছে, পারছে না। কান্না বন্যার জলের মতো, বাদ দিতে চেষ্টা করলেও যেন বেশি ফুলে ওঠে। বিছানায় শুয়ে গল্প করি। অরু ধরা গলায় বলল, সুমনের জন্য মনটা ভেঙে যাচ্ছে রে তিথি। খুব খারাপ লাগলে ফিরে যাও। না রে, ফিরে যাওয়া যাবে না। এখানে থাকলে তুমি যে কষ্ট পাবে, তার চেয়ে বেশি কষ্ট কি দুলা ভাইয়ের ওখানে? ওখানে তো সুমন রিমন আছে, এখানে কি আছে? আমরা তোমার কেউ না আপা, এসো ঘুমোতে এসো। অরু উঠে এলো। এখন সে শান্ত, এখন আর কাঁদছে না। কাদারও হয়তো সীমা আছে, সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। সে শুয়েছে তিথির সঙ্গে, কিছুক্ষণ শুয়ে থাকে, আবার উঠে বসে। খাট থেকে নেমে বারান্দায় যায়, জল চৌকির ওপর গিয়ে বসে। তিথি একসময় বলল, বড় বিরক্ত করছো আপা। ঘুম আসছে না, চুপচাপ শুয়ে থাকো, ছটফট করে লাভ হবে কিছু? অরু ক্ষীণ গলায় বলল, এখানে এসে ভুল করেছি তাই না? ভুল করেছো কি শুদ্ধ করেছো তা জানি না, কোনটা ভুল না তা এখন আর আমি জানি না। তোরা সবাই বদলে গেছিস। তিথি তরল গলায় হেসে উঠল। অরু তীক্ষ্ণ গলায় বলল, হাসছিস কেন? সিরিয়াস সিরিয়াস সময়ে আমার কেন জানি হাসি আসে। তোর সম্পর্কে যেগুলো শুনি সেগুলো কি সত্যি? কি শোনো? অরু চুপ করে রইল। তিথি বলল, মুখে আনতে লজ্জা লাগছে তাই না? তোমার কি আমার সঙ্গে ঘুমাতে ঘেন্না লাগছে? ঘেন্না লাগলে মায়ের সঙ্গে ঘুমাও। যা শুনছি সবই সত্যি তাহলে? হ্যাঁ সত্যি। বলতে তো লজ্জা লাগলো না? না, আমি হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। না, মরতে না। এই যে এত যন্ত্রণার মাঝ দিয়ে তুমি যাচ্ছ, তুমি কি গলায় দড়ি দিয়েছ? ধাওনি, বাঁচার চেষ্টা করছো না? অরু ক্ষীণ গলায় বলল, 2টা বাচ্চার জন্য বেঁচে আছি, নয়তো কবেই। তিথি আবারও হেসে উঠল। অরু বলল, হাসিস না। আচ্ছা যাও, হাসবো না, তুমিও ঘুমাবার চেষ্টা করো। ঘুম আসছে না। আমার কাছে ঘুমের ওষুধ আছে, খাবে? মাঝে মাঝে আমি খাই। 2টো আস্ত বোতল আছে, এক একটাতে 32টা করে ট্যাবলেট। এর 15টা খেলেই ঘুম হবে, খুবই আনন্দের। খাবে আপা? অরু কাঁদো কাঁদো গলায় বলল, ঠাট্টা করছিস তিথি? আমার এই অবস্থাতে তুই ঠাট্টা করতে পারিস? হ্যাঁ পারি। আমি যে কি পরিমাণ বদলে গেছি তুমি কল্পনাও করতে পারবে না। তুই আমাকে ফিরে যেতে বলছিস? বলছি। একটা ব্যাপার শুধু তোকে বলি, তারপরও যদি তোর মনে হয় আমার চলে যাওয়া ভালো, আমি চলে যাব। বেশ তো বলো।
অরু কিছু বলল না, চুপ করে রইল। তিথি বলল, বলতে যদি তোমার খারাপ লাগে তাহলে বলার দরকার নেই। খারাপ লাগবে না, তুই শোন, কোনো একজনকে বলা দরকার। কাকে বলবো বল, আমার বলার লোক নেই। অরু খানিকক্ষণের জন্য থামলো, তারপর নিচু গলায় বলতে লাগলো, তোর দুলাভাই যে খুব নামাজি মানুষ তা তো তুই জানিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজ ভোরবেলা 8 ঘন্টা কোরআন শরীফ পড়ে। রাতের বেলা সে কখনো স্বামী স্ত্রীর ওই ব্যাপারটাই যাবে না, কারণ তার শরীর অপবিত্র হবে, গোসল করতে হবে, নয়তো ফজরের নামাজ হবে না। কাজেই সে ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ শেষ করে আমার ঘুম ভাঙাবে। দিনের পর দিন এই যন্ত্রণা। শারীরিক সম্পর্কের মধ্যে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তুই কি আমার যন্ত্রণা বুঝতে পারছিস তিথি? পারছি। আরো শুনবি? না। তিথি দুহাতে বোনকে জড়িয়ে ধরল। দুজন দীর্ঘ সময় বসে রইল চুপচাপ। একসময় অরু বলল, বাচ্চা দুটোকে ছেড়ে আমি থাকতে পারবো না রে তিথি, আজ সকালে চলে যাব। তিথি কিছু বলল না। অনেকদিন পর তার কান্না পাচ্ছে, অনেক দিন পর। 15। ফরিদা তীক্ষ্ণ গলায় বললেন, কে? দরজার পাশ থেকে কে যেন সরে গেল। ফরিদা বললেন, ভেতরে এসো অজন্তা। অজন্তা ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। তার গায়ে স্কুলের পোশাক, হাতে বই খাতা এবং পানির ফ্লাক্স। ফরিদা বলল, স্কুলে যাচ্ছ? অজন্তা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাকে সে খুব ভয় পায়। তুমি আর একটু কাছে আসো তো, তোমাকে ভালো করে দেখি। অজন্তা পায়ে পায়ে এগিয়ে এলো। ফরিদা বললেন, তুমি আগের চেয়ে একটু লম্বা হয়েছো, তাই না? হুম। কত লম্বা হয়েছে সেটা জানো? মেপেছো কখনো? না। তাহলে বুঝলে কি করে লম্বা হয়েছো? জামাটা ছোট হয়েছে। তাই তো, জামা ছোট হয়েছে। আজ তোমার বাবাকে বলবে কাপড় কিনে যেন দর্জির কাছে দিয়ে আসে। আচ্ছা। তুমি কি স্কুলে যাবার আগে রোজে আমার কাছে দাঁড়িয়ে থাকো? অজান্তা জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। আমি বেঁচে আছি কিনা তাই দেখো, ঠিক না? অজান্তা কোনো কথা বলল না, মাথাও তুলল না। তার খুব অস্বস্তি লাগছে। মাকে কেন জানি একই সঙ্গে ভয় লাগে এবং ভালোও লাগে। ফরিদা বললেন, আমি আরো মাসখানেক বেঁচে থাকব। অজন্তা এবার চোখ মুখ তুলে তাকালো। তার চোখে স্পষ্ট শঙ্কার ছায়া। ফরিদা বললেন, তোমাকে আগে ভাগে বললাম যাতে মনে মনে তৈরি হতে পারো, এখন যাও। অজন্তা দরজা পর্যন্ত যেতেই ফরিদা বললেন, তোমার বাবাকে বলবে আজ যেন সে তোমাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসে, তার সঙ্গে জরুরি কিছু কথা আছে, বলবে মনে করে। আর নিচে খটখট শব্দ হচ্ছে কিসের দেখো তো, শব্দ আমার সহ্য হয় না, তবু সবাই মিলে এত শব্দ করে। ফরিদা চোখ বন্ধ করে ক্লান্ত শ্বাস ফেললেন। দবির সাহেবের খুব অস্বস্তি বোধ হচ্ছে। ফরিদা তাকে কি বলতে চায় এটা তিনি ঠিক আঁচ করতে পারছেন না। তিনি মেয়েকে কয়েকবার জিজ্ঞাসা করলেন, সে কি বলেছে জরুরি কথা? অজন্তা বলল, হুম। কি অমন কথা তা তো বুঝলাম না। অজন্তা বলল, বাবা তুমি কি মাকে ভয় পাও? দবির সাহেব লজ্জা পেয়ে গেলেন। ভয় পান না এত বড় মিথ্যা মেয়েকে সরাসরি বলতে পারেন না। তার মেয়ে খুব বুদ্ধিমতী হয়েছে। অজান্তাকে স্কুলে নামিয়ে চিন্তিত মুখে দবির সাহেব বাসার দিকে রওনা হলেন। তার কেবলই মনে হতে লাগলো ফরিদা নিশ্চয়ই তিথির কথা তুলবে। তিথির প্রসঙ্গে ফরিদা এখন পর্যন্ত তাকে কিছু বলেননি, যদিও তিনি নিজে থেকে হড়বড় করে অনেক কিছুই বলেছেন। ফরিদা চোখ বড় বড় করে শুনছে, কিছুই বলেনি। এটা ফরিদার স্বভাব। কোনো একটা ঘটনা ঘটে যাবার অনেকদিন পর ফরিদা সেই প্রসঙ্গে কথা বলবে। মনে হয় দীর্ঘদিন সে ঘটনা নিয়ে চিন্তা ভাবনা করে, একসময় স্থির সিদ্ধান্তে আসে, তখন কথা বলে। আজও কি সে কোনো সিদ্ধান্তে এসেছে? আসবো ফরিদা? ফরিদা হেসে ফেলে বললেন, আমার ঘরে আসতে আগে তো কখনো অনুমতি নিতে না, আজ কেন নিচ্ছ? আসো, বসো। দবিরউদ্দিন শুকনো গলায় বললেন, তোমার শরীর কেমন? ভালোই, খুবই ভালো। দবির উদ্দিন চিন্তিত মুখে ফরিদাকে লক্ষ্য করলেন। আজ তাকে অন্যরকম দেখাচ্ছে, চোখে মুখে অস্বাভাবিক এক উজ্জ্বলতা। ফরিদা বললেন, আমি আর মাসখানেক আছি। কি বললে বুঝলাম না। আমি আর মাসখানেক তোমাকে বিরক্ত করব, তারপর তোমার মুক্তি। দবিরউদ্দিন অস্পষ্ট গলায় বললে, কি যে বলো তুমি? ফরিদা তীক্ষ্ণ গলায় বললেন, এখন পর্যন্ত আমি কি কখনো আজে বাজে কিছু বলেছি? দবিরউদ্দিন হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। ফরিদা মৃদু হাসলেন, পর মুহূর্তে হাসি গিলে ফেলে বললেন, কি করে বুঝলাম 1 মাস আছি তা জিজ্ঞেস করলে না? কি করে বুঝলে? আমার 2 বান্ধবীর কথা তোমাকে বলেছি না, কাল শেষ রাতে তারা আমার ঘরে এসেছিল, এসে বসলো আমার পায়ের কাছে। তখন রাত 4:10। আমার মনে আছে, ওরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি ঘড়ি দেখলাম। ওরা বলল, ফরিদা তোকে ছাড়া আমাদের কেমন যেন একলা একলা লাগে, তুই চলে আয়, আমরা তোকে নিতে এসেছি। আমি বললাম, আমার নিজেরও এখানে থাকতে আর ভালো লাগছে না, তোরা এসেছিস ভালোই হয়েছে।
তবে এখানকার কাজকর্ম গুছিয়ে তারপরে যাব। তোরা ১ মাস পরে আয়। তারপর বলল, আচ্ছা। দবিরউদ্দিন বললেন, এসব হচ্ছে স্বপ্ন। স্বপ্নে মানুষ কত কিছুই দেখে। স্বপ্ন নিয়ে মাথা ঘামানো ঠিক না। তুমি সবসময় আজে বাজে কথা বলো। আমি কি বলছি শোনো, এটা স্বপ্ন না। আচ্ছা বেশ, স্বপ্ন না। আমি আমার মেয়েটার জন্য চিন্তা করি। আমি মারা যাবার পর সে খুব কষ্টে পড়বে। কষ্টে পড়বে না। আমি ওকে কি পরিমাণ ভালোবাসি এটা তুমি জানো না। জানি। জানবো না কেন? তুমি অজান্তার নামে বাড়িটা লিখে দিও। দলিল টলিল করবে, মিউটেশন করবে। সব ঝামেলা ১ মাসের মধ্যে শেষ করবে। তার কি কোনো দরকার আছে? না থাকলে বলছি কেন? তুমি যা চাও তাই হবে। ফরিদা চোখ বন্ধ করে ফেললেন। এতক্ষণ এক নাগাড়ে কথা বলে তিনি সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছিলেন। চোখ মেললেন অনেকক্ষণ পর। দবিরউদ্দিন বললেন, আমি কি এখন চলে যাব? জরুরি কিছু কাজ ছিল। আর খানিকক্ষণ বসো, তোমাকে আরেকটা কথা বলার প্রয়োজন। আজই বলে ফেলি। বলো। তিথিকে নিয়ে তুমি যে বের হয়েছিলে এতে আমি রাগ করিনি। মানুষ ফেরেশতা না। তুমি দিনের পর দিন একা কাটিয়েছ। শরীরের একটা দাবি তো আছেই। আমি মনে করিনি। তিথির সঙ্গে কথা বলা ছাড়া আমি জানি। তবে কথা বলার বাইরে কিছু হলেও কোনো ক্ষতি ছিল না। এই ব্যাপারটা আমার নিজেরই দেখা উচিত ছিল। দেখতে পারিনি। দবিরউদ্দিন ক্ষীণ গলায় বললেন, এ প্রসঙ্গটা থাক। থাকবে কেন? লজ্জা পাচ্ছ? হুঁ, লজ্জার কিছু নেই। তুমি তাকে নিয়ে বের হতে যদি লজ্জা না পাও, কথা বললে লজ্জা পাবে কেন? তাছাড়া তোমাকে লজ্জা দেবার জন্য বলছি না। ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত, তাই আলোচনা করছি। বেশ, আলোচনা করো। দবিরউদ্দিন মাথা নিচু করে ফেললেন। ফরিদা এই দৃশ্য দেখে কেন জানি হেসে ফেললেন। তুমি কি আমাকে পাশ ফিরিয়ে দেবে? এখন আর নিজে নিজে পাশ ফিরতে পারি না। দবিরউদ্দিন স্ত্রীকে পাশ ফিরিয়ে দিলেন। ফরিদা বললেন, তুমি যখন লজ্জা পাচ্ছ তখন ওই প্রসঙ্গটা থাক। তোমাকে লজ্জা দিতে ইচ্ছা করছে না। বরং অন্য একটা প্রসঙ্গে বলি। বলো। আমি সংসারের খরচ থেকে কিছু টাকা আলাদা করে রাখতাম। এটা তুমি নিশ্চয়ই জানো। জানি। পরশু হিসাব করলাম। আমার ধারণা ছিল অনেক টাকা হয়েছে। আসলে অনেক হয়নি, অল্পই জমেছে। তোমার টাকার দরকার থাকলে বলো, আমি তোমাকে দিচ্ছি। কথা শেষ করার আগেই তুমি কথা বলো কেন? বড় বিরক্ত লাগে। যা বলছিলাম শোনো। আমি পরশুদিন দেখি মাত্র ১১,৩৩৩ টাকা জমেছে। এই টাকাটা দিয়ে কি করা যায় বলো তো? কি করতে চাও? সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম? অজন্তাকে দিয়ে দাও। না, ওকে যা দেবার তুমিই দেবে। এই টাকাটা আমি তিথিকে দিতে চাই। দবিরউদ্দিন এই কথায় তেমন বিস্মিত হলেন না। তার কেন জানি মনে হচ্ছিল ফরিদা এই কাজটিই করবে। তিনি বললেন, ও তোমার টাকা নেবে না। কেন নেবে না? তা জানি না। তবে সে যে নেবে না এটুকু জানি। আমারও তাই ধারণা। তবে ও যেন নেয় সে ব্যবস্থা সহজেই করা যায়। কিভাবে? আমি মরার পর তুমি যদি তাকে বলো টাকাটা আমি তার জন্য রেখে গেছি, তাহলে সে একটা সমস্যায় পড়বে। জীবিত মানুষের কথা আমরা অগ্রাহ্য করতে পারি, মৃত মানুষের কথা পারি না। তাছাড়া আমি তাকে একটা চিঠিও লিখে রেখে যাব। তুমি খুব দামি কিছু কাগজ কিনে এনে দিও তো। দামি কাগজ কেন লাগবে? শেষ চিঠিটা দামি কাগজে লিখতে ইচ্ছা করছে। বেশ, আনবো দামি কাগজ। এখন তাহলে উঠি? না, আর একটু বসো। ফরিদা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। দবিরউদ্দিন অস্বস্তি বোধ করছেন। তার কাছে ফরিদার দৃষ্টি খুব স্বাভাবিক মনে হচ্ছে না। তার চোখ এত উজ্জ্বল কখনো ছিল না। ফরিদা বললেন, চিঠিটা লিখবো কি করে বলো তো? আমি তো হাতই নাড়াতে পারি না। আমি লিখে দেব? ফরিদা হাসলেন। প্রথমে মৃদু স্বরে, পরক্ষণে সে হাসি উচ্ছ্বাসিত হয়ে উঠল। দবিরউদ্দিন হাসির কারণটা ধরতে পারলেন না। তার কাছে মনে হচ্ছে এ হাসি স্বাভাবিক মানুষের হাসি না, একজন অসুস্থ মানুষের হাসি। ফরিদা বললেন, তুমি আমার হাতটা একটু ধরো তো, দেখি কিভাবে হাত ধরো। কি বললে? আমার হাতটা একটু ধরো। দবিরউদ্দিন ফরিদার হাতে হাত রাখলেন। রোগশীর্ণ পাণ্ডুর হাত। নীল শিরাগুলো পর্যন্ত ফুটে রয়েছে। ফরিদা অস্পষ্ট স্বরে বললেন, কারণে অকারণে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি মনে কিছু করো না। ফরিদার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ১৬। টুকু অরুকে ফিরিয়ে দিতে যাচ্ছে। যাচ্ছে বাসে। অরু বসার জায়গা পেয়েছে। টুকু তার পাশেই হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে। অরু বলল, টুকু তুই আমার কোলে বস। টুকু খুব লজ্জা পেল। কারো কোলে বসে যাবার বয়স কি আছে? তার বয়স বাড়ছে, এই কথায় কারো মনে থাকে না। টুকুর প্যান্টের পকেটে স্টার সিগারেটের প্যাকেটে ৩টা সিগারেট আছে। এই খবর জানতে পারলে আপার নিশ্চয়ই খুব মন খারাপ হবে। দাউদকান্দিতে পৌঁছাবার পর টুকু বসার জায়গা পেল। অরুর পাশের বৃদ্ধা নেমে গেছেন। অরু বলল, তুই জানালার পাশে বসবি টুকু? না। আয় বস না। সুন্দর দেখতে দেখতে যাবি। তুমি দেখতে দেখতে যাও।
আপার দিকে তাকিয়ে টুকুর বড় ভালো লাগছে। ফিরে যাবার আনন্দে আপার চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে, কেমন ছটফট করছে, আনন্দ তো ধরে রাখতে পারছে না। অরু নিচু গলায় বলল, টুকু, তোর কি মনে হয় আমাদের দেখলে তোর দুলাভাই রাগারাগি করবে? জানি না আপা, কিছু তো করবেই। পুরুষ মানুষের এমনিতে রাগ বেশি, হয়তো বকাঝকাও দেবে। তুই কিছু মনে করিস না। আমি কিছু মনে করি না, মনে না করাই ভালো। এত কিছু মনে পুষে রাখলে সংসার চলে না। কথা বলো না আপা, সবাই শুনছে। অরু চুপ করে গেল, কিন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারলো না। ফিসফিস করে বলল, সুমন আমাকে দেখলে কি করবে আন্দাজ করতো একটু টুকু। টুকু জবাব দিল না। অরু বলল, প্রথম এমন ভান করবে যেন আমাকে চিনতেই পারছে না। ওর এই স্বভাব। তার বাবা একবার 3 দিনের জন্য বাইরে গিয়েছিল, ফিরে আসার পর সুমন এমন ভাব করেছে যেন বাবাকে চেনেই না, অথচ ঠিকই চিনেছে। রিমন আবার ঠিক তার উল্টো, শব্দ পেলেই ঝাঁপ দিয়ে কোলে পড়বে। আপা চুপ করে বসো তো। রিমনের শার্টটা ছোট হয় কিনা কে জানে। সুমনের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, আর রিমনের জন্য শার্ট একটু বড় কেনার দরকার ছিল। ওদের কাপড়গুলো তুই দেখেছিস? না। দেখবি? এখন দেখবো না আপা। আর তুমি এত কথা বলছো কেন? কেউ তো আর শুনতে পাচ্ছে না, ফিসফিস করে বলছি। চুপ করে বসে থাকো আপা, ঘুমাবার চেষ্টা করো। দুর্বোকা, বাসে কেউ ঘুমায়? তারা বাড়িতে পৌঁছালো সন্ধ্যার ঠিক আগে। আব্দুল মতিনের সঙ্গে দেখা হলো বাংলা ঘরের সামনে। সে মাগরিবের নামাজের জন্য অজু করছিল। মতিন কড়া গলায় বলল, কে? টুকু বলল, দুলাভাই, আমরা। আমরা? আমরাটা আবার কে? আপাকে নিয়ে এসেছি দুলাভাই। অরু নিচু গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বকাবকি করছো কেন? ঘরে যাই তারপর। এদিকে ফরফর করে কথাও বলে। টুকু বিস্মিত গলায় বলল, এসব কি বলছেন দুলাভাই? আব্দুল মতিন খেকিয়ে উঠল। চামচিকে দেখে আমাকে ধমক দেয়, দূর হ হারামজাদা। টুকু হতভম্ব হয়ে গেল। হইচই শুনে লোকজন জড়ো হয়েছে। ভেতর থেকে অরুর এক মামা শ্বশুর বের হয়েছেন। তিনি কোনো কথা বললেন না। সুমন তার গলা জড়িয়ে ধরে আছে এবং ভীত চোখে তাকাচ্ছে বাবার দিকে। অরু অসহায় ভঙ্গিতে ছেলের দিকে এগিয়ে গেল। আব্দুল মতিন চেঁচিয়ে উঠল, এই কোথায় যাস তুই, খবরদার! অরুর চোখে পানি এসে গেছে। সে গুছিয়ে কিছু চিন্তা করতে পারছে না। কি করবে সে? ছুটে গিয়ে কি তার স্বামীর পায়ের ওপর উপুর হয়ে পড়বে? কিন্তু এত লোকজন চারদিকে জড়ো হচ্ছে, কেউ যদি না থাকতো। ওরও ফোপাতে ফোপাতে বলল, তুমি এরকম করছো কেন? চুপ, চুপ। বয়স্ক অপরিচিত এক ভদ্রলোক বললেন, ভিতরে নিয়ে যান, যা হনের হইছে। আব্দুল মতিন কঠিন গলায় বললেন, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। এর ছোট বোন বেশ্যাবৃত্তি করে, এটা জানেন? উরু জল ভরা চোখে টুকুর দিকে তাকিয়ে বলল, চল চলে যাই। টুকু বলল, চলো। অরু তার ছেলের দিকে তাকালো। সুমনের চোখে অপরিচিতের দৃষ্টি, যেন মাকে সে চিনতে পারছে না। টুকু বোনের হাত ধরল, কোমল গলায় বলল, চলো আপা। এতগুলো মানুষ, তাদের চারপাশে কেউই কিছুই বলল না। রাত 2টোয় ঢাকা যাওয়ার একটা ট্রেন আছে। তারা স্টেশনে বসে রইল। টুকু ভেবেছিল আপা পুরাপুরি ভেঙে পড়বে। দেখা গেল অরু বেশ আছে। টুকু বলল, কিছু খাবে আপা? অরু বলল, টাকা আছে? আছে কিছু। টিকিট কাটার তো টাকা লাগবে, ওই টাকা আছে? আমার টিকিট লাগবে না, তোমার টিকিট কাটবো। তাহলে যা, কিছু কিনে আন, খুব খিদা লেগেছে। পরোটা ভাজি আনবো আপা? আন। টুকু পরোটা, আলু ভাজি আর কলা নিয়ে এলো। অরু বেশ আগ্রহ করেই খেলো। তার সত্যি খুব খিদে পেয়েছিল। আপা। কি রে? আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে ওরা আমাদের খোঁজে স্টেশনে আসবে। বাড়িতে মুরব্বি আছে, তারা যখন শুনবে তখন। অরু সহজ গলায় বলল, কেউ আসবে না। টুকু, আমার খুব ঘুম পাচ্ছে, কি করি বলতো? কয়েক রাত ঘুম হয়নি, এখন ঘুমে চোখ জড়ো হয়ে আসছে। মেয়েদের ওয়েটিং রুমের বেঞ্চিতে শুয়ে ঘুমাও, চলো যাই। চল। লম্বা কাঠের বেঞ্চিতে অরু কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ল, মাথার নিচে হ্যান্ডব্যাগ। শোবার সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ল। টুকু সারাক্ষণই বোনের পাশে বসে রইল। একসময় দেখলো ঘুমের মধ্যেই অরু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দৈনিক পত্রিকায় প্রকাশিত টুকুর প্রথম গল্পে এই দৃশ্যটি ছিল। চমৎকার একটি গল্প, যদিও বেশিরভাগ মানুষই এই গল্প পড়ল না। পত্রিকার সাহিত্য সম্পাদক কি মনে করে জানি টুকুকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে অনেকখানি উচ্ছ্বাস ছিল। সাহিত্য সম্পাদকরা কখনো এই জাতীয় উচ্ছ্বাস প্রকাশ করেন না। বাড়ি ফিরেও অরু তেমন আবেগ উচ্ছ্বাস দেখালো না। মনে হলো জীবনের কঠিন বাস্তবকে সে বেশ সহজভাবে গ্রহণ করেছে। একবার নিজের বাচ্চা দুটির কথাও বলল না। তিথিকে বলল, তুই কি আমার জন্য কোনো চাকরি টাকরি জোগাড় করে দিতে পারবি? তিথি বলল, আমি কোথায় চাকরি পাবো আপা? অরু নিঃশ্বাস ফেলে বলল, তাও ঠিক, যে কোনো ধরনের চাকরি হলেই হয়। আয়ার কাজও করতে পারি,
আজকাল তো শুনেছি বড়দের বাড়িতে বেতন দিয়ে আয়া রাখে। আমি এসব খোঁজ রাখি না আপা। পত্রিকায় একটা বিজ্ঞাপন দিলে লাভ হবে? জানি না আপা। তোর তো অনেকের সঙ্গে জানাশোনা। সবাইকে যদি একটু বলে টলে রাখিস। আমার সঙ্গে কারো জানাশোনা নেই। এসব নিয়ে আমাকে বিরক্ত করো না তো আপা। আচ্ছা, আর বিরক্ত করব না। দিন 15 পরে আব্দুল মতিনের পক্ষ থেকে উকিলের চিঠি এসে উপস্থিত হলো। সেই চিঠির বক্তব্য হচ্ছে আব্দুল মতিন তার স্ত্রীর সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হচ্ছেন না, কারণ তার স্ত্রী নষ্ট চরিত্রের অধিকারী। আব্দুল মতিন স্ত্রীর চরিত্র সংশোধনের অনেক চেষ্টা করেও সফল কাম হননি। স্ত্রীর কারণে সে সামাজিকভাবে অপদস্থ হয়েছে, মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না। কাজেই সে ইউনিয়ন কাউন্সিলরের চেয়ারম্যান এবং দুজন বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী রেখে তার স্ত্রী শাহানা বেগম ওরফে অরুকে ইসলামী বিধি মোতাবেক তালাক দিচ্ছে। এ চিঠিতেও অরুর কোনো ভাবান্তর হলো না। মনে মনে সে আগে থেকে জানতো এ ধরনের চিঠি আসবে। মিনু খুব কান্নাকাটি করতে লাগলেন। জালালউদ্দিন গম্ভীর হয়ে বললেন, কান্নাকাটি করে লাভ কি? সবই কপালের লিখন। শুধু বংশের উপর একটা দাগ পড়ে গেল, এটাই আফসোসের কথা। এত বড় বংশ। হিরু খুব চেঁচামেচি করতে লাগলো। হারামজাদা ভেবেছি কি? হারামজাদাকে আমি হাইকোর্টে নিয়ে তুলবো, জেলের ভাত খাওয়াবো। জেলের মোটা মোটা ভাত পেটে পড়লে বুঝবে লাইফ কাকে বলে। এমনি ছাড়বো? আমি সেই পাত্র না। কাস্টাডি মামলা করব। সুমন রিমন থাকবে তার মার সঙ্গে। ওরে বলল, চেঁচাস না তো, চুপ কর। চুপ করবো কেন? কাস্টাডি মামলা করলে বাপ বাপ করে সুমন রিমনকে দিয়ে যাবে। ওদের এখানে দিয়ে গেলে লাভ কি হবে? খাওয়াবো কি? যেখানে আছে ভালোই আছে। তুই খামোখা চিৎকার করিস না। তোমার নিজের বাচ্চা, তোমার হার্টে কোনো লাভ নেই? না। বলো কি? এত গাধা তুই কি করে হলি বলতো হিরো? গাধা? হ্যাঁ, গাধা। যত দিন যাচ্ছে তুই ততই গাধা হচ্ছিস। হিরো মন খারাপ করে বেরিয়ে গেল। ছেলে মেয়ের মতিগতি বোঝা খুব মুশকিল। ভালো বললে মন্দ বোঝে। কি অদ্ভুত একটা জাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই জাতের মুখের দিকে তাকানোই উচিত না। নিমক হারাম জাত। নারী জাতির ওপর হিরুর ভক্তি শ্রদ্ধা কোনো কালেই বেশি ছিল না। ইদানিং নারী জাতিকে সে সহ্য করতে পারছেন না, কারণ এনার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এনার মা হাসপাতাল থেকে ফিরে এসে মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। শেষ পর্যন্ত যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে ডাক্তার, প্রাইভেট ক্লিনিকে চাকরি করে, চেহারাও ভালো। অপছন্দ করার মতো তার মধ্যে কিছুই নেই। হিরু খোঁজ নিয়ে জেনেছে ইতিমধ্যে এনা 2 দিন সে ডাক্তারের সঙ্গে চাইনিজ খেতে গিয়েছে। হিরু পীর সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিল। লজ্জার মাথা খেয়ে পীর সাহেবকে ব্যাপারটা বলেছে। পীর সাহেব হাসি মুখে বলেছেন, চিন্তার কিছু নেই, সব আল্লাহর হুকুম। হিরু বিনীতভাবে বলেছে, আল্লাহর হুকুমটা কি সেটা যদি একটু জেনে দিতেন, বড় অশান্তিতে আছি। পীর সাহেব অভয় দেওয়ার স্বরে বললেন, চিন্তার তো কিছু নেই। তোর চিন্তার কিছু নাই। হিরু এই প্রথম পীর সাহেবের কথায় বিশেষ ভরসা পেল না। ডাক্তার ছেলে, চেহারা ভালো, বয়স অল্প, নারায়ণগঞ্জে বাড়ি আছে। এই ছেলেকে ফেলে এনা আসবে তার কাছে? গাধা টাইপের মেয়ে হলে একটা কথা ছিল। এনার মতো বুদ্ধিমতী মেয়ে কি কখনো এই কাজ করবে? ডাক্তার ছেলেটিকে একটা উড়োচিঠি পাঠানোর চিন্তা হিরুর মাথায় এসেছিল। সে উদ্দেশ্যে অনেক ঝামেলা করে নারায়ণগঞ্জের ঠিকানাটা জোগাড় করেছিল। অনেক চিন্তা ভাবনা করে চিঠির একটা খসড়াও দাঁড় করিয়েছিল। ডাক্তার সাহেব, সালাম। বড় সমাচার এই যে, পরম্পরায় শুনিতে পাইলাম এনা নামী জনৈকার সহিত আপনার বিবাহ। এক্ষণে আপনাকে জানাইতেছি যে এ মেয়েটির চরিত্র উত্তম নয়। পাড়ার যে কোনো ছেলেকে জিজ্ঞাসা করিলেই ইহা জানিতে পারিবেন। চরিত্র দোষ ছাড়া এ মেয়ের মেজাজ অত্যন্ত উগ্র। বিবাহ করিবার আগে অগ্রপশ্চাৎ বিবেচনা করবেন। তাহা যদি না করেন তাহলে আপনার বাকি জীবন ছারখার হইয়া যাইবে। ইতি আপনার জনৈক বন্ধু। শেষ পর্যন্ত চিঠিটা হিরু পাঠাতে পারল না। এনার সম্পর্কে আজেবাজে কথা লিখতে ইচ্ছা করল না। একটা ভালো মেয়ের নামে বদনাম দেওয়া ঠিক না। তার চেয়ে বরং ছেলেটার নামে কিছু বদনাম এনার কানে উঠিয়ে দিয়ে দেখা যেতে পারে। অনেক চেষ্টায় সে সুযোগ পাওয়া গেল। বাস স্টপে এনাকে একা পাওয়া গেল। হিরু হাসি মুখে এগিয়ে গেল। কি খবর এনা? এনা সহজ ভঙ্গিতে বললেন, কোন খবর জানতে চান? শুনলাম বিয়ে হচ্ছে। ঠিকই শুনেছেন। ডেট ঠিক হয়ে গেছে নাকি? না, এখনো হয়নি, তবে শীঘ্রই হবে। ব্যাপারটা নিয়ে একটা সেকেন্ড থট দাও। বিয়ে 2-1 দিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। শেষে আফসোসের সীমা থাকবে না। এনা হাসি মুখে বলল, ছেলের চরিত্র খুব খারাপ, তাই না? হিরু খানিকটা হক চকিয়ে গেল। যে কথা তার নিজের বলার কথা সেই কথা এনা বলে ফেলায় গুছিয়ে রাখা কথাবার্তা সব এলোমেলো হয়ে গেল। এনা বলল, আপনি কি ভেবেছেন ছেলের চরিত্র খারাপ শোনা মাত্র আমি বিয়ে ভেঙে দেব? কবে নাগাদ হবে বিয়েটা? বললাম তো এখনো ডেট ঠিক হয়নি। ডেট ঠিক হলে আপনাকে জানাবো। তোমার রেজাল্ট কবে হবে? রেজাল্ট তো গত সপ্তাহে হলো। পীর সাহেবের খবর ছাড়া আপনি দেখি কোনো খবরই রাখেন না। পাশ করেছো? হ্যাঁ, ফার্স্ট ডিভিশন, 4টা লেটার। ঠাট্টা করছো? ঠাট্টা করবো কেন? আপনি কি আমার দুলা ভাই?
হিরু এর উত্তরে কি বলবে ভেবে পেল না। কথাবার্তা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকাও ভালো দেখায় না। অথচ কোনো কথাই মনে আসছে না। কোন কলেজে ভর্তি হবে? জানি না। ও যেখানে ভর্তি করায়। কি পড়বে? আইএসসি পাশ করে ডাক্তারি পড়ব। স্বামী স্ত্রী দুজন ডাক্তার হলে খুব ভালো হয়। হিরু মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনটা ক্রমেই বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয় সেটাও জানে। বাস এসে গেল। এনা বাসের দিকে এগুতে এগুতে অবলীলায় বলল, বিয়েতে যাবেন কিন্তু, রাগ করে বাসায় বসে থাকবেন না। এনা বাসে উঠল। হিরু হতভম্ব হয়ে লক্ষ্য করল তার চোখে পানি এসে গেছে। কি লজ্জার কথা! সে একজন পুরুষ মানুষ, তার চোখে কিনা পানি! সম্ভবত এটাই কেয়ামতের নিশানা। পীর সাহেব একবার বলেছিলেন, কেয়ামত যত কাছে আসবে উল্টাপাল্টা বিষয় ততই বেশি হতে থাকবে। মেয়ে ছেলে হবে পুরুষের মতো, তাদের দাড়ি গোঁফ গজাতে থাকবে। হায়েজ নেফাস হবে বন্ধ, আর পুরুষ হবে মেয়েদের মতো, পুরুষের দাড়ি উঠবে না। প্রতি মাসে কয়েকদিন তাদের লিঙ্গ দিয়ে দূষিত রক্ত বের হবে। ওহ, আল্লাহ তাআলার কি কুদরত! বলেন, ইয়া নবী সালাম আলাইকা। আপনারা তখন শুনছিলেন প্রখ্যাত লেখক ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস জনম জনম এর ৪র্থ পর্ব। পুরোটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।